প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। রোববার শপথ গ্রহণ শেষে নির্বাচন কমিশনে গিয়ে তারা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে সিইসি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষেই কেবল জাতীয় নির্বাচন। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নির্বাচন কমিশন সংস্কারের আগে জাতীয় নির্বাচন হচ্ছে না? নির্বাচন কমিশন শুধু না, নির্বাচন কমিশন তো গঠন হয়ে গেল, নির্বাচনী ব্যবস্থারও কিছু সংস্কার তো হবে। এখানে একটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার। এই প্রয়োজনীয় শব্দটাকে ডিফাইন করা দরকার। যেমন ধরুন, আমি একটা সংস্কার কমিশনের সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা আমাদের কমিশন থেকে অনেকগুলো সুপারিশ তৈরি করব, আমাদের ফাইনাল যে রিপোর্ট থাকবে। শুধু সেটা না, প্রধান উপদেষ্টা বলেছেন এখন তো টোটাল কমিশন 11টা। প্রধান উপদেষ্টা বলেছেন প্রথম যে 6টা হয়েছিল এগুলোই মূলত নির্বাচনের সাথে উনি কনসিডার করবেন, হুইচ ইজ রাইট, কারণ পরের 5টা ওই অর্থ তো জরুরিভাবে জড়িত না। সো সেগুলো রিপোর্ট তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে ডিসাইড করবেন কতটুকু সংস্কার এখন লাগবেই। সো প্রয়োজনীয় বলতে সিইসি আমি ধারণা করি সেটাকে বুঝিয়েছেন। তো সুতরাং সেটা তো হবেই। এবং যেহেতু উনি কমিশনে এসছেন, ওনাদেরকে আনা হয়েছে ওনাদের প্রাথমিক কিছু কাজ, যেমন ভোটার তালিকার হাল নাগাদ, এই কাজগুলো চলতে থাকবে। কিন্তু সংস্কারগুলো পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ডিসাইডেড হবে যে কতটুকু সংস্কার করা হবে, সেই প্রয়োজনীয় সংস্কার তো আসলে লাগবে। একটা মেসেজ কিন্তু স্পষ্ট যে সংস্কার আগে আর নির্বাচন হচ্ছে না, ফর শিওর। কিন্তু আমরা আবার অন্যভাবে এটা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের আসলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করার সুযোগ নেই। আমি একটু বুঝিয়ে বলি। আমাদের আগের সংবিধানে নির্বাচন কমিশন নিজে ডিসাইড করবে নির্বাচন কবে হবে, কারণ ওখানে গাইডলাইন দেয়া ছিল ক্লিয়ারলি। গাইডলাইনটা কি? একটা সরকারের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে যে কোনো দিন, অথবা মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তার পরবর্তী 90 দিন, 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সো 90 দিন তো পার হয়ে গেছে। সংবিধান যদি ওই জায়গাটা কার্যকর থাকে তো উনি ডিসাইড করতে পারতেন ওই দিন নির্বাচন। এখন আসলে ওনার ডিসাইড করার কিছু নাই, এখন রাদার এটা সরকারের হাতে। আমি এখন নির্বাচন কমিশনারের চাইতে, প্রধান নির্বাচন কমিশনারের চাইতে আসলে সরকারকেই বেশি গুরুত্ব দেব। আমি রাদার যদি ডক্টর ইউনূসের কথা বলি, তিনি তার সর্বশেষ 2টো দেশি পত্রিকাকে সাক্ষাৎকারে খুব স্পষ্টভাবে বলেছেন যদি উনি চেষ্টা করবেন সংস্কার করতে, উনি চান সংস্কার করতে, উনি অ্যাপিল করেছেন সংস্কার করবেন, উনি সবার সাথে বসার চেষ্টা করবেন কিছু সংস্কার করার জন্য। কিন্তু যদি না হয়, উনি বলছেন তাহলে আমরা কোনো সংস্কার করবো না, নির্বাচন দিয়ে দেবো, আমার এখানে থাকার কোনো দায় নাই, আমাদের সাথে যারা আছেন সবাই তার কাজে ফিরতে চান। এবং উনি কিছুটা বিরক্ত, কিছুটা ওনার নাখোশ আছেন মনে হলো। কিন্তু সরকার যদি বলে যে নির্বাচনটা দিয়ে দেন দ্রুত, তাহলে সিইসিকে নির্বাচন দিয়ে দিতে হবে। ওনার আসলে এইবার অন্তত সিইসির সেই সুযোগ নেই যে তিনি সিদ্ধান্ত নেবেন। সিইসি আরও বলেছেন যে আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। একতরফা করে দেশের 12টা বেজে গেছে, গায়ের জোরে নির্বাচন করে যা হওয়ার তা হয়েছে। আমরা একতরফা বা গায়ের জোরে নির্বাচন দেখতে চাই না। উনি আরও বলেছেন যে প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব। আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ ফেয়ার নির্বাচন। আগে ডামি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে এমপি হয়েছে। এগুলো মোকাবেলা করতেই আমরা এসেছি। খুবই জরুরি কথা, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি মনোযোগ নির্বাচনের উপরে সামনের দিনগুলোতে থাকবে। আমি একটু এভাবেই বরং বলি, আসলে বাংলাদেশটা ধ্বংস হয়েছে কেন, বা পৃথিবীর বহু দেশ কেন ধ্বংস হয়েছে। আমি একটু পেছনে যাই। পাকিস্তান ভেঙে গেল কেন? নির্বাচনের ফলাফল মানেনি। একটা নির্বাচনটা আবার ফেয়ার হয়েছে, এটাও খুব মজার ব্যাপার। একটা ইয়াহিয়াও একটা ফেয়ার নির্বাচন দিয়েছে, সে ক্ষমতা হস্তান্তর করে নাই, সেখানে একটা ফেয়ার নির্বাচনও দেয় নাই। কিন্তু এটার জন্য একটা দেশ ভেঙে গেছে। তার মানে ট্রান্সফার অফ পাওয়ার খুব জরুরি ব্যাপার। আপনি যদি একটা গণতান্ত্রিক দেশে ঠিকঠাক মতো পাওয়ার ট্রান্সফার না হয়, সেখানে এই দেশ ভেঙে যাওয়া গৃহযুদ্ধ, মিয়ানমারে একই, সুচির দল জিতে গিয়েছিল, ওখানেও জান্তার অধীনে রীতিমতো একটা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু পাওয়ার ট্রান্সফার করে নাই, ফলে ওই দেশ গৃহযুদ্ধে ছারখার হয়ে যাচ্ছে। আমাদের নির্বাচনটা এই দেশটাকে শেষ করেছে। যেহেতু উনি একতরফা নির্বাচন করতে চেয়েছিলেন শেখ হাসিনা, উনি ওই একতরফা নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য আপনাকে বাকি সব কাজ করতে হবে। আপনাকে বিচার বিভাগ আপনার পকেটে ঢোকাতে হবে, আপনাকে পুলিশ দিয়ে নিপীড়ন করতে হবে, আমলাতন্ত্রকে নিপীড়ন করতে হবে, বিরোধী দলকে ধ্বংস করতে হবে, মিডিয়াকে অপ্রেস করতে হবে, অথবা সুযোগ সুবিধা দিয়ে আপনার দাস বানাতে হবে। এই দেশটা পুরো ধ্বংস হয়েছে আসলে নির্বাচনের কারণে। শেখ হাসিনা যা যা করেছেন তার উল্টোটা করা। তো নির্বাচনের ক্ষেত্রে উনি যা যা করেছেন, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখেন নাই, উনি
একতরফা নির্বাচন করেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা ফান করে বলি না লাস্ট যেটা আমি আর ডামির নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, মানে একটা নির্বাচন কথাটা কেন আসে? নির্বাচন মানে আপনি সিলেক্ট করছেন, ইলেক্ট করছেন, মানে আপনার অপশনস আছে এবং ভ্যালিড অপশন আছে, ওর মধ্যে থেকে আপনি অপশন বেছে নিচ্ছেন, আপনি তার হাতে দায়িত্ব দিচ্ছেন কাজ করার জন্য। সুতরাং ওই জিনিসটা উনি নিশ্চিত করতে চেয়েছেন, এটাই নির্বাচন কমিশন। এবং আমি আশা করব তিনি নির্বাচন কমিশন হিসাবে কাজ করবেন। আমি মাঝে মাঝে গত সরকারের নির্বাচন কমিশনকে নিয়ে ফান করে বলতাম ওটা আসলে নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়, ওটা কোনো কমিশন সাংবিধানিক কমিশন ছিল না। সো তারা সাংবিধানিক কমিশন এবং তারা সরকারও না। প্রয়োজনে সরকারের সাথে তারা সংঘাতে যাবেন, সরকার যদি কোনো সমস্যা করার চেষ্টা করে। সুতরাং যে শপথ তারা নিয়েছেন, আগে আমরা দেখি নাই সেই শপথ কেউ রক্ষা করছেন, জাতির ভাগ্য নিয়ে তারা প্রত্যেকে একেবারে জাস্ট যাতা করেছেন। সো উনি সেটা করবেন, আমরা এই আশা রাখতে চাই। এবং আমরা ওনার জন্য কাজটা এক অর্থে সহজও, কারণ যে সরকারটা এখন ক্ষমতায় আছে সেই সরকার ম্যানিপুলেট করে কিছু করতে যাবে সেটা উল্টোটা করবে নিশ্চিতভাবেই। সুতরাং এই সরকারের পূর্ণ সহযোগিতা তিনি পাবেন। আমরা আশা করি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ঠিকঠাক মতো ফিরে আসবে। নির্বাচন সংস্কার কমিশন বিষয়ক এক প্রশ্নের জবাবে জি সিইসি বলেছেন, আপনি যে কমিশনে রয়েছেন সেই কমিশন বিষয়ে সিইসি বলেছেন তারা নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন। অনেকেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এগুলোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক রয়েছে এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই আমরা পরবর্তী নির্বাচনের বিষয়টি বিবেচনা করব। উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হলো যে এইগুলোর সাথে নির্বাচনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রথম কথাটা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আমাদের সাথে সরাসরি যোগাযোগ নেই। এই সিদ্ধান্তটা আসলে সংবিধান যে কমিশন আছে, সংবিধান সংস্কার কমিশন, এটা তাদের কাজ, কারণ তারা সিদ্ধান্ত নেবেন আমাদের এই জিনিসটা ইনক্লুডেড হবে কিনা। কিন্তু যদি ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচনের সিদ্ধান্ত হয়, তাহলে নির্বাচনটা কমিশন কিভাবে করবে তখন কিন্তু তার কাজ শুরু হবে। নির্বাচন ব্যবস্থাটা কিভাবে কাজ করবে, একইভাবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি হয়, যদি মানে আপার হাউস যেটা হবে সেটা কিভাবে গঠিত হবে, সেটা যদি সরাসরি ভোটের সিদ্ধান্ত হয়, কেউ কেউ অন্য অপশনের কথাও বলছেন, যদি সরাসরি সিদ্ধান্ত হয় তাহলে সেটাও তো ইনফ্যাক্ট নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে হবে। সুতরাং এই সিদ্ধান্ত সবগুলো শেষ হওয়ার পরে আসলে ফাইনালি ডিসাইডেড হবে এবং সেই সংস্কার কমিশন কী কী ধরনের সংস্কার চায় সেইগুলো ঠিক করার পরেই হবে। সুতরাং নির্বাচন কমিশনের এইসবের ব্যাপারেও তার অপেক্ষা করতে হবে, কারণ এটা যদি প্রপোজড হয়ও, ধরে নিলাম যে প্রপোজ করা হচ্ছে, তারপরে প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা মেনে নেবে কিনা। সংবিধান সংস্কারের ব্যাপারে আপনার আগ্রহ রয়েছে, জি, মতামত নেওয়ার জন্য সংবিধান সংস্কার কমিশন আপনাকে ডেকেও ছিলেন। জি, সরকার মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করার কথা ভাবছে জি। সংবিধান সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশনের যে প্রধান ডক্টর বদিউল আলম বলেছেন রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি কথার আলোচনাও আছে। আপনি এই বিষয়টা আমাদের একটু স্পষ্ট করবেন যে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বিষয়টি? আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে সাধারণত এরকম হয় না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে রাষ্ট্রপতি এভাবে নির্বাচিত হয় না। কিন্তু এটার আলাপটা এই কারণে এসছে, আমরা প্রায় একটা আলোচনা করি যে আমাদের প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অনেক বেশি কেন্দ্রীভূত আছে। ফলে রাষ্ট্রপতিকে আমরা এমনভাবে তৈরি করব যে তারও, উনি যদি সরাসরি নির্বাচিত হন তাহলে তারও একটা অথরিটি থাকবে, আমিও তো নির্বাচিত রাষ্ট্রপতি। সংকট আছে, সংকটটার কথা পরে আসছি। তো তাতে যেটা হবে, রাষ্ট্রপতির হাতে যদি আমরা বেশ কিছু ক্ষমতা তার হাতে দিয়ে দিই এবং উনি যেহেতু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তিনি সেটা এক্সারসাইজ করতে পারবেন কমফোর্টেবলি। সংকটের জায়গা যেটা, সেটা হচ্ছে হতে পারে এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন যিনি প্রধানমন্ত্রীর দলের না, তার বাইরের কেউ। এবং এখানে একটা খুব জটিলতা আছে, যেমন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ধরুন আপনি 30% ভোট পেয়ে 170টা বা 160টা সিট পেয়ে সরকার গঠন করে ফেললেন, কিন্তু রাষ্ট্রপতিতে দেখা গেল উনি ভোটের 40%, 50% পেয়েছেন। কথার কথা, যদি সেটা হয়ে থাকে ওনার তখন মনে হবে আমি কিন্তু বেশি মানুষের ম্যান্ডেট পেয়েছি। প্রধানমন্ত্রীর সাথে তার একটা ক্ষমতার ভারসাম্য না, বরং ক্ল্যাশ তৈরি হবে। ক্ল্যাশ তৈরি হওয়া আবার রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে। সো এই প্রস্তাব এসছে। আবার বিকল্প একটা প্রস্তাব যেটা আমি দিয়েছি, আমি সেটা একটু শেয়ার করতে চাই। এখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে জাস্ট সংসদের পার্লামেন্টেরিয়ান যারা আছে তাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। এখন মোটা দাগে তাহলে যারা সরকার গঠন করছে তারাই রাষ্ট্রপতি পেয়ে যায়, মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রপোজাল দেয়া যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভারতের যতগুলো পার্লামেন্ট আছে, কেন্দ্রীয় লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং তাদের যে লোকাল গভর্নমেন্ট আছে, প্রত্যেকের ভোটের সংখ্যা সমান না, ওজন আছে, ওয়েটেড করা হয়। আমরা যদি এখন এভাবে করি যে আমাদের পার্লামেন্টেরিয়ানরা আছেন, আমাদের স্থানীয় সরকারগুলোকেও যদি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের পার্ট করি, একটু ইনডিরেক্ট কিন্তু
বর্তমানে শুধুমাত্র এদের চাইতে ওটা বরং বেটার হয়। আমাদের জেলা পরিষদে যেমন হচ্ছে, আমাদের উপজেলা চেয়ারম্যানদের একটা ভোটের ওজন থাকবে, তার মেম্বারদের ওজন থাকবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এভাবে যদি আমরা একটা ইলেকটোরেট তৈরি করি, তাদেরকে দিয়ে যদি আমরা একটা প্রেসিডেন্ট নির্বাচন করি, তাহলে কিন্তু যেটা হবে, বিরোধী দলে যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারও জিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা হলে রাষ্ট্রপতির একটু বেটার অথরিটি তৈরি হয়। একটা জেনুইন নির্বাচনে নির্বাচিত যে স্থানীয় প্রতিনিধি, সরকার প্রতিনিধিরা আছেন, তারা মিলে যদি করেন, সেটা জটিল না, জটিল না, জটিল না একদম। তো ফলে এই জিনিসটা যদি করা হয়, আমার কাছে রেদার বেটার মনে হয়। আমার রাষ্ট্রপতিকে শক্তিশালী করতে হবে, কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সমান শক্তিশালী বা একটু বেশি শক্তিশালী হওয়া কিন্তু ভুল হবে। দেশ দিনের শেষে ঠিকঠাক মতো চালানো যাবে না। এতে মর্যাদার জায়গাটা তার বাড়বে এটাতে, কারণ উনি আরও বেশি মানুষকে রিপ্রেজেন্ট করছেন এবং তার হাতে তখন সাংবিধানিকভাবে আরও কিছু বেশি ক্ষমতা আমরা যদি দিয়ে দেই, তিনি সেটা ব্যবহার করতে পারবেন। নারী আসনের সরাসরি নির্বাচন, না ভোট এবং ভোট রিকল, এই বিষয়গুলো খুব আলোচনা আসছে, আমাদের একটু বুঝিয়ে বলবেন। তিনটা ইস্যু, একটা হচ্ছে নারীর ক্ষেত্রে যেটা হয়, আমরা 30 পদ ছিল, পরে 50 হলো, নারীদেরকে আমরা এখন সিলেক্ট করছি। এখন নারীদের ক্ষেত্রে সারা সোসাইটিতে, শুধু নারীরা না, পুরুষরাও আলাপ করছেন যে নারীদেরকে সরাসরি ভোটে আসতে দেওয়া দরকার। এটা কিভাবে এনশিওর করা যায়, নানান রকম আইডিয়া আসছে, আমরা এখনো আসলে সিদ্ধান্ত নেই। কি ধরনের আইডিয়া আসছে? প্রথম কথাটা হচ্ছে, ধরুন কোনো একটা দলকে এমন করা হলো যে তাদের যত ক্যান্ডিডেট তারা দেবেন নির্বাচনে, বড় দলগুলো তো সব সিটেই দেয়, তার একটা স্পেসিফিক পার্সেন্টেজ নারীকে দিতে হবে, 20% বা 30%, কিছু একটা পার্সেন্টেজ, এখন ডিসাইডেড না। আচ্ছা, আরেকটা অপশন আছে এরকম, যে এটাতে আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা এরকম, ধরুন কোনো একটা দল আমরা বললাম 20% দিতে হবে, তারা তখন 20% হয়তো এমন সব সিটে দেবেন যেগুলোতে তারা জেতার কথা না। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে ভারতের লোকাল গভর্নমেন্টগুলোতে আছে, এটাও আলোচনায় এসছে, এগুলোর সিদ্ধান্ত হয়নি। সেটা হচ্ছে রোটেশনাল পদ্ধতি। যেমন ধরুন আমরা সংসদে ধরলাম যে 50টা সিটে নারীর সরাসরি নির্বাচন করব, লটারি করে 50টা সিট ঠিক করা হবে। এই 50টা সিটে, এটা যে কোনো 50টা সিট হতে পারে, যেই দলই প্রার্থী দেবে তাকে নারী প্রার্থী দিতে হবে। পরের নির্বাচনে অন্য 50টা সিট এরকম হবে লটারির মাধ্যমে, এই 50টা, তখন এখানে পরের নির্বাচনে এই 50টাতে নারী পুরুষ যে কেউ, ভালো আইডিয়া। ফলে নারীরা নারীদের মধ্যে যেহেতু ফাইট করবেন, 50 জন 60 জন 70 জন যত হয়, সংখ্যাটা আমি বলছি না, তখন সংসদে কিন্তু নিশ্চিতভাবেই ওই কয়জন ইলেক্টেড নারী আসবেন। এটা একটা অপশন নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এবার নো ভোট নিয়ে বলা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমাদের 2008 সালে এটা ইনক্লুড করা হয়েছিল 1-11 সময়। দুরকম নো ভোট আছে, একটা হলো সিম্বলিক, আপনার না ভোট যতই হোক, একটা ভোটে দেখা গেল না ভোট 60-70% পেয়ে গেল, এটা একটা সিম্বল। কোনো জায়গায় না ভোট এরকম আছে যে আপনি না ভোট যদি যে কোনো প্রার্থীর চাইতে বেশি হয়, ধরুন একজন প্রার্থী 25% ভোট পেল, একজন 30% পেল, না ভোট 35% হলো, না ভোট যেহেতু বেশি, ওই সিটের নির্বাচন ক্যান্সেলড হয়ে যাবে এবং ক্যান্সেলড হয়ে নতুন করে নির্বাচন হবে। এটার আলোচনা এই কারণে আসছে, প্রথম জরুরি প্রয়োজনটা বলি। আমাদের 2014 সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু না ভোট বাতিল করে দিয়েছে। যদি না ভোট থাকতো 14 সালে কিন্তু 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো, সুযোগ থাকতো না। সো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকানোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজনও যদি থাকে না ভোটও একটা ক্যান্ডিডেট, সো ভোট কিন্তু হতে হবে, আটকে দেয়, সো ভোট কিন্তু হতে হতো। সো এটা একটা জরুরি প্রয়োজন এবং আমরা এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে এই বিষয়টি আসলে অনেকের ভাবনায় নেই। আপনি যে কথাটা বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পথটা আটকে যাবে, একদম স্পষ্ট হবে, কোনো বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন আর হবে না। নাম্বার 2 হচ্ছে না ভোট দিয়ে যদি নির্বাচন বাতিল, যদি বেশি হয় তাহলে নির্বাচন হবে না, আবার হতে হবে, অথবা প্রতীকীভাবেও যদি আপনি রাখেন যেটা দিয়ে নির্বাচন হতে হবে না কিন্তু এটা থাকবে, তাতে দলগুলোর উপর একটা চাপ তৈরি হবে, তারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকবে, তাই না? তারা চিন্তা করবে আমার প্রার্থী যদি মানুষ পছন্দ না করে তাহলে তো ভোট আবার হবে, অথবা প্রচুর না ভোট পড়ে, তাদের ইমেজের জন্য ক্ষতি হবে। সো ভালো প্রার্থী দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে বলে মনে করি। আর রিকলটা হচ্ছে কোনো দেশে আছে, সেটা হলো আমরা একজন এমপিকে নির্বাচন করার পর, একজন চেয়ারম্যানকে নির্বাচন করার পর তিনি 5 বছরের জন্য আর কোনো নড়চড় নেই, ওনার ওই নির্বাচন রিলেটেড তেমন কিছু, অথবা আমাদের পার্লামেন্টের, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী উনি যদি আবার ওই যে 2 বছরের বেশি যদি সাজাপ্রাপ্ত হন, ধরুন নির্বাচিত হওয়ার পরও, সেই ক্ষেত্রে তার এমপি পদ বাতিল হতে পারে বা 70 অনুচ্ছেদ। এছাড়া আপনি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছেন না, আপনাকে আমরা পছন্দ করছি না, এখন আমার তো 5 বছরের আগে মনে হতে পারে যে আপনাকে আমি পছন্দ করি না, তখন এটা এখনো ঠিক না, এক এক দেশে এক এক রকম আছে। সাম পার্সেন্টেজ অফ দ্য ভোটার অফ দ্যাট কনস্টিটিউয়েন্সি, ধরুন 5% বা 10% ভোটার, তারা যদি সিগনেচার করে একসাথে যদি অ্যাপিল করে যে আমরা এই
সিটে আবার নির্বাচন চাই, তখন উনিও আবার দাঁড়াতে পারবেন, সাথে অন্য কেউ মিলে আবার নির্বাচন হবে। সো কোনো কোনো দেশে আছে, আমাদের মতো দেশের জন্য এটা খুব প্র্যাকটিক্যাল বলে মনে হয় না, কিন্তু এই আলাপটাও অনেকেই দিয়েছেন। তো দেখা গেল একজন এমপির বিরুদ্ধে যদি এই পার্সেন্টেজের মানুষ করে, 3 বছর বা 2 বছরের মাথায় আবার ওখানে ভোট হবে, এরকম আর কি। প্রিয় দর্শক, বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে যে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা শামিল। কারণ হলো, তারা বলছে যে আওয়ামী লীগ আমলে তৈরি আইনে এই নিয়োগ ও শপথের বিষয়ই আসলে বিরোধিতা করলো জাতীয় নাগরিক কমিটি। রাজনৈতিক কিছু কিছু দল, বিশেষ করে সবচেয়ে বড় দল এই মুহূর্তে মাঠে যারা আছে, বিএনপি, নির্বাচনের ব্যাপারে তাদের রোড ম্যাপ চাইছিল। তারা দেখতে চাইছিল নির্বাচনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হোক। সুতরাং ইসি গঠনটা এখন হওয়াই সঠিক হয়েছে। কেন সঠিক হয়েছে আমি একটু ব্যাখ্যা করি। নির্বাচন সংস্কার সহ অন্যান্য যত কমিশন আছে, সবাই তাদের রিপোর্ট দেওয়ার আগের ডেট ছিল 31 ডিসেম্বর। কিন্তু সম্প্রতি আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু এই কমিশনগুলোর কাজ করতে দেরি হয়েছে, উত্তরটা হচ্ছে দেরি হয়েছে, আমাদের কমিশনে প্রায় 10 দিন পর কাজ শুরু করেছে, উনি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন। সো এদের রিপোর্ট আসবে, সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে সব দলের সাথে। যেমন ধরুন, নির্বাচন কমিশন তৈরি করার একটা আইন আমরাও প্রপোজ করছি। তো এটা নিয়ে যখন উনি বসবেন দলগুলোর সাথে, দলগুলো যদি এটা না মানে, এটাকে আবার ঠিক করতে বলে, ফলে এতে বেশ কিছু সময় চলে যাবে। তার মানে আগামী মার্চ এপ্রিলে গিয়ে যদি নির্বাচন কমিশন তৈরি হতো, তাহলে তো আসলে কাজ অনেক পিছিয়ে যায়। বিশেষ করে ভোটার তো একটা বড় ফ্যাক্ট। মানে আমি ভোটার তালিকার প্রসঙ্গে আসবো। এবার ভোটার তালিকা কিন্তু চ্যালেঞ্জিং হবে। কেন চ্যালেঞ্জিং হবে, আমি সেই জায়গায় আসছি। আর আমরা যে আইনটা প্রপোজ করছি, সেটা দিয়ে এবার আসলে নির্বাচন কমিশন গঠন করা যেত না, কারণ আমাদের ওই আইনে পার্লামেন্টের ইনভলভমেন্ট আছে। আমাদের প্রস্তাবটা কি? প্রস্তাবের খসড়া যেসব আলাপ এসেছে, এটা ধরো ফাইনালাইজ হয় না। যেমন ধরুন, অনেক সদস্য আছে সার্চ কমিটিতে, এর মধ্যে কিন্তু সংসদের প্রধানমন্ত্রী বা সরকারি দলের নেতার নমিনেটেড একজন এমপি, বিরোধী দলের একজন নমিনেটেড এমপি, তৃতীয় সর্বোচ্চ দলের নমিনেটেড এমপি, এর মধ্যে আবার সিভিল সোসাইটি সহ আরও অনেকেই আছে। কিন্তু আমরা তো এমপির অপশনও রাখছি। তো তাহলে সংসদ যদি না থাকে, তাহলে তো আপনি সার্চ কমিটি গঠন করতে পারবেন না। সারা পৃথিবীতে কিন্তু যত সার্চ কমিটি হয়, নির্বাচিত মানুষদেরকে বাদ দিয়ে আসলে সার্চ কমিটি হয় না। আমি একটা যোগ করি, আমাদের প্রতিবেশী ভারতে কিন্তু একদম এই জিনিসটা রয়েছে, যে প্রধান বিচারপতি, প্রধান বিরোধী দল নেতা এবং প্রধানমন্ত্রী। যদিও এটা পাল্টে ফেলেছে, মোদি একটু নষ্ট করে ফেলেছে, সেটা হলো প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একজন সিনিয়র মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা। এর অর্থ হলো যে আসলে সরকার যাকে চাইবে তাকে দেওয়া হবে, কিন্তু পার্লামেন্ট ইনভলভড, এটা হলো জরুরি কথা। আমাদের এটা এত না, আমাদের এখানে সরকার যাকে চাইবে তাকে দেওয়া সোজা হবে না। আমাদের সার্চ কমিটিতে আরও যেভাবে আমরা অপশন রেখেছি, আরও যারা যারা আসবেন, এটা ইজি না, কিন্তু ওনাদেরও তো রাখতে হবে। সো পার্লামেন্টকে, সো এবার চাইলেও যেহেতু পার্লামেন্ট নাই, ওই আইনে সম্ভব। কাজ আছে জটিল, লম্বা সময় লাগে। অন্য কাজ কিন্তু এত লম্বা সময় লাগে না, সেটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। এবং আমাদের আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন না বললে সরকার ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে না। সো নির্বাচন কমিশন এই কাজটা এখন শুরু করতে পারবে। এবং চ্যালেঞ্জিং বলছিলাম কেন, আমরা দুটো কাজকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, যে এই দুটো কাজ এবার হতেই হবে। আমরা আমাদের সুপারিশে খুব শক্তভাবে চাই। একটা হচ্ছে নির্বাচনী অপরাধ ডিল করতে হবে। যেমন খেয়াল করেন, আমরা ছোট ছোট অফিসারদেরকে শাস্তিতে আনতে পারি। একটা পোলিং অফিসার, একটা প্রিজাইডিং অফিসার, ধরুন 18 সালে রাতে সিল মারলো, রিটার্নিং অফিসাররা, ডিসিরা ছিল, কার কি হয়েছে? নির্বাচন কমিশন ইটসেলফ, তার উপরে তো বিরাট দায়িত্ব ছিল। তারা কি করেছে? তাদের এই দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য আমরা কি করেছি? সেটা শুধু 18 না, 14, 24 সব সময়। সুতরাং নির্বাচনের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য আমরা আসলে মানুষকে অ্যাকাউন্টেবল করতে চাই সিরিয়াসলি। আর একটা সিরিয়াস কাজ করতে চাই, যেটা এখন কাগজে কলমে আছে, প্রবাসীদের ভোট।
নানা ফর্মে আমরা ভাবছি। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছি কিভাবে এটা হতে পারে। আমরা এটা করব কিন্তু, এবং আমরা চাইবো এটা করবো, মানে আমরা সাজেস্ট করব নির্বাচন কমিশনও যাতে করে। এখন এবার ভোটার তালিকা আরও চ্যালেঞ্জিং, কারণ আমাদের প্রবাসী ভোটারদের, আমরা এই তথ্য পেয়েছি প্রচুর, প্রবাসী ভোটারদের একটা বিরাট অংশ জাতীয় পরিচয়পত্রই নেই, ভোটার তালিকায় ইনক্লুডেড নেই, সংখ্যাটা প্রচুর। সুতরাং তাদেরকে যদি আমরা পাসপোর্ট তো রয়েছে, পাসপোর্ট আছে কিন্তু অনেকেরই মানে পাসপোর্টে জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এই অপশন বেশি দিন হয়নি। এর আগে ওইটা ছাড়া পাসপোর্ট করা যেত। মানে কীরকম হয়েছে, উনি বিদেশে ছিলেন, আমাদের এমন আছে না, মানুষ 5, 7, 10 বছর ধরে বিদেশে থাকেন, উনি এসছেন, এসে আর করেন না, পাসপোর্টটা আছে, পাসপোর্টটা রিনিউ করেছেন, কিন্তু ওনার যেহেতু ভোট বা যেহেতু উনি দেশে কিছু করছেন না, ওনার এই নাম্বারটা লাগছিল না, জাতীয় পরিচয়পত্রের নাম্বার। সো অনেকে আছে, সংখ্যাটা অনেক, আমরা এরকম প্রবাসীদের সাথে আলাপের মাধ্যমে জানতে পেরেছি। সো তাদেরকে এটার মধ্যে ইনক্লুড করা, কাজটা কিন্তু দেরি হবে। সুতরাং তারা একটু আগে কাজ শুরু করেছেন, এটা ঠিক আছে। আর শেখ হাসিনার আইনে তৈরি হয়েছে, এটা নীতিগতভাবে প্রশ্নটা করা যায়, কিন্তু আমরা এভাবে যদি বলি, সদিচ্ছা আসলে প্রধান। যে সার্চ কমিটিটা তৈরি হয়েছিল শেখ হাসিনার আইনেই তৈরি হয়েছে। এই সার্চ কমিটির একজন ব্যক্তিকে নিয়েও কি কেউ কোনো প্রশ্ন তৈরি করতে পেরেছে? অত্যন্ত রেসপেক্টেড, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, অত্যন্ত সৎ যেই বিচারকের নিয়ে নেতৃত্বে হয়েছে, এবং দ্য মেম্বার্স যারা ছিলেন, বেশ কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, মানে তাদের এই সমাজে এই সুনামগুলো আছে। সুতরাং তারা যে সার্চ কমিটি তৈরি করেছেন, সেটা থেকে যে কমিশন হয়েছে, সেই কমিশনটা, কমিশনের ব্যাপারে সবাই তো ইতিবাচক, কিন্তু আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের অতীতটা জানি, তাদেরকে ক্লেম করার সুযোগ নেই। তো সুতরাং আসলে আমাদের মূল কাজ হচ্ছে নির্বাচনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এটা হলো ব্যাপার। নির্বাচন কবে হবে এই বিতর্কের এখনো শেষ হয়নি, এবং প্রেস উইং রোববার একটি কথা বলেছে, সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যারা কাজ করেন তারা সবাই ছিলেন, এবং সেখানে একটা কথা বলা হয়েছে যে নির্বাচন কবে সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, বাকিদের কথা ব্যক্তিগত। প্রধান উপদেষ্টাও তার জায়গা থেকে তো যেহেতু একটা স্পষ্টতা রেখেছেন, কিছুটা একটা ইঙ্গিতের মতো তার একটা বক্তব্য একবার ছিল আল জাজিরার সাথে, যে কথা, যেটা ইন্টারপ্রিটেশন এরকম হয়েছে, উনি 4 বছর থাকবেন বলেননি, কিন্তু ওখানে মনে হচ্ছিল উনি এটা বলছেন যে 4 বছর পর্যন্ত, দ্যাটস দ্য ম্যাক্সিমাম, ওর চেয়ে কম থাকবেন। সো 3, 3.5 তার চেয়ে কম, এরকম হয় যে 4 বছর লাগতে পারে বা তার চেয়ে কম লাগতে পারে, এরকম। সো এরকম বলেছেন। পরে উনি ওনার এই অবস্থানটা ক্ল্যারিফাই করেছেন যে না, উনি এটা না, এটা আসলে উনি রেগুলার সরকার সম্পর্কে বলেছেন। কিন্তু আমার একটা ভিন্ন জায়গা আছে, সেটা হলো নির্বাচন নিয়ে যখন সরকারের মানুষজন কথা বলছেন, খুব ব্যক্তিগত হিসাবে এটাকে রাখা যায় বলে আমি মনে করি না। তারা উপদেষ্টা পরিষদের সদস্য, তাদের মধ্যে নিশ্চয়ই আলোচনা আছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে সরকারের মধ্যে বিভক্তি আছে, এটা স্পষ্ট। যেমন আমি প্রধান উপদেষ্টাকে সরিয়ে রাখি, তার এই 4 বছরের কথা, 4 বছরের মতো থাকবেন, তো এরকম আরেকজন উপদেষ্টাও বলেছেন, ধর্ম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যখন বলেছিলেন যে বেসিক সংস্কারগুলো করে, উনি নিশ্চিতভাবে বলেননি, উনি কনফিউশন রেখেই বলেছিলেন যে 2025-এর মধ্যে নির্বাচন হতেও পারে। এটা আমরা সেনাপ্রধানের সাথে মিল পাই। সেনাপ্রধান 18 মাস বললে কিন্তু মোটামুটি একই সময় হয়। তারপরে তো ধর্ম উপদেষ্টা এটাকে ডক্টর আসিফ নজরুলের ব্যক্তিগত মত বলে বলছেন, সরকার সিদ্ধান্ত নেবে। উনি এরপর আবার ওনার একটা ব্যক্তিগত মত দিয়ে আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাওয়াত লন্ডনে বলেছেন যে 26-এ নির্বাচন হবে, 26-এর মাঝামাঝি, তাও মোটামুটি। কিন্তু ধর্ম উপদেষ্টা বলছেন যেহেতু আওয়ামী লীগ সরকারকে সরিয়ে এই সরকার এসছে, আওয়ামী লীগ সরকারের যে মেয়াদ সেটা তারা থাকবেন। এরকম একটা বয়ান আছে সমাজে। আচ্ছা, কিন্তু উনি তো বলেই ফেলেছিলেন এবং উনি ওটাকে ডিজোন করেন নাই। আমার সাজেশন হচ্ছে ব্যক্তিগত মত দেয়া থেকে বিরত রাখতে হবে, ওনারা যতই বলুক না, কারণ এই বক্তব্যগুলো, আমি আবারও বলছি, উপদেষ্টা তো খুব অপ্রধান বিষয় না, খুব গৌণ বিষয় না, ওনারা সরকারের অংশ, মানুষ ইন্টারপ্রিট করবে, তাদের মধ্যে আলাপ আলোচনা নিশ্চয়ই হয়, সেটার ভিত্তিতে বলছেন। আর দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত মত যদি সরকার যদি ওন না করে, প্রধান উপদেষ্টার উচিত হবে এই তথ্য তাদেরকে দিয়ে দেয়া, নির্বাচনের সময়সীমা বা আর কোন কোন জায়গায় কোনো ব্যক্তিগত মত দেয়া যাবে না সেটা না দিতে, কারণ কনফিউশন খুব খারাপ জিনিস। আর আমি এটাও বলবো, মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক সরকারকে দেখাতে হবে। কেন? ধরুন যে কোনো একটা রাজনৈতিক দল, তার তো নিজস্ব পরিকল্পনা থাকবে। আপনি হঠাৎ করে কোনো একদিন যদি বলেন যে আমরা এখন নির্বাচন দেব, তার চাইতে ইভেন তাত্ত্বিকভাবে বলছি 4 বছরও যদি সরকার থাকে, সরকার যদি বলে আমি 4 বছর বা 3 বছর থাকবো, 1 বছর থাকবো, যেই দলগুলো নির্বাচন করবে সে কিন্তু তার একটা পরিকল্পনা সাজাবে। আপনি আপনার কথা চিন্তা করুন, আপনার পরীক্ষাটা কবে, আপনি সেটা 3 দিন আগে জানা আর 3 মাস আগে জানার মধ্যে ডিফারেন্স আছে, 3 বছর আগে জানার মধ্যে ডিফারেন্স আছে। আপনি জানেন এটা এই দিন হবে, সো আপনি আপনার মতো করে, ঠিক আছে আমার তো সময় আছে, আমি একটু অন্য কাজ করব, এটা করব, সেটা করব, বা আমার সময় কম আছে, আমি খুব দ্রুত প্রস্তুত হব। দলগুলোকে
আসলে তার মতো করে প্রস্তুত হওয়ার জন্য মোটামুটি একটা টাইমলাইন আসলে আস্তে আস্তে, আর বেশি দেরিও করা ঠিক হবে। এবং প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটাও ঠিক আছে, আমরা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে সব দলের সাথে যখন সংস্কার নিয়ে আলাপ হবে তখন তারা একটা মোটামুটি সিদ্ধান্তে হয়তো আসতে পারবেন, কিন্তু এটা বেশি দেরি করা ঠিক হবে না, গ্রোস একটা টাইমলাইন জানাতে হবে। একটা বিষয় কিন্তু একমত হবে নিশ্চয়ই, সাধারণ মানুষ যারা তারা কিন্তু সংস্কারটা চায়। কারণ আমরা এই অনুষ্ঠানে বারবার যে কথাটা বলার চেষ্টা করি সেটি হলো যে সাধারণ মানুষের আস্থা নেই রাজনৈতিক দলগুলো যে এরা ক্ষমতায় এসে সুন্দর করে একটা সংস্কার করবে। কাজেই তারা চাচ্ছে যে সংস্কারটা হয়ে যাক, পরে যায় ক্ষমতা আসুক, অসুবিধা নেই। এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানতেই হবে। আমি আবার একটু দ্বিমত করি আপনার সাথে, সেটা হলো জনগণ কি চায়, কিভাবে চায়, আমরা ঠিক কিভাবে বুঝলাম জনগণ কারা? আমি রাদার এই প্রশ্নও করি। ধরুন সংস্কার আমার বিবেচনায় কারা চায়? শিক্ষিত সচেতন জনগণ। আপনি কনস্টিটিউশনের আলাপ তুললেন, আমি ইদানিং অনেকগুলো কনস্টিটিউশনের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, আলোচনা সভায়, এবং আমার ভালো লাগছে দেখতে যে প্রচুর ইয়াংরা এই ধরনের জটিল আলোচনায় থাকছেন এবং দীর্ঘ সময় ধরে থাকছেন। তো আমি ওরকম একটা আলোচনায় একটা ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করছিলাম স্টুডেন্টদেরকে যে তোমরা যারা বিসিএস দেবে বা বিসিএস দিয়েছো এর বাইরে কয়জন সংবিধানটা পড়েছো? অলমোস্ট কেউ পড়ে নেই। তার মানে শিক্ষিত মানুষও আসলে এই জায়গায় যায় নাই। আমি এটা মানি যে সংস্কার হলে অবশ্যই সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটারও কাজ হবে। সুতরাং সংস্কার চাইছি মূলত আমরা শিক্ষিত সচেতন মানুষ, এটা হলো এক। প্রান্তিক মানুষ কি চায়? আমার কাছে ডেটা নাই, সে সংস্কার বোঝে, তার জীবনটার যে ধরন সে কি চায় কিনা। কিন্তু তার চাইতে জরুরি কথা যেটা বলছি, যদি আমরা চাইও রাজনৈতিক দলকে আসলে আস্থায় নিতে হবে। কেন বলি? না ভোটের কথা আসলো না, না ভোট তো ১/১১ সরকার রেখেছিল এবং আমাদের সেই সংসদ নির্বাচনে না ভোট ছিল, কিন্তু ওটা কি এখন আছে? নেই তো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং বিএনপিও প্রতিবাদ করে নাই ওটা উঠিয়ে দেওয়ার জন্য। ওরা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে, কিন্তু একমত ছিল। ফলে আমি প্রধান উপদেষ্টার এই একটা জিনিসকে খুবই চমৎকার বলে মনে করি। উনি সব সময় প্রথম দিন থেকে একটা কথা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমরা বসবো সবার সাথে ঐক্যমত্য সৃষ্টির মাধ্যমে। আমিও তাই মনে করি। আসলে সংস্কার যদি চাপিয়ে দেওয়া হয়, দিনের শেষে জনগণ তো ক্ষমতায় ওইভাবে আসে না, ক্ষমতায় আসে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। আমরা তাত্ত্বিকভাবে বলছি বিএনপি যদি এর পরে ক্ষমতায় আসে বা অন্য কোনো দল আসে, সে যদি সংস্কারগুলোকে পছন্দ না করে সে সংস্কারগুলো রাখবে না, এটাই নিয়ম হয়। সেই জন্য আমার কাছে মনে হয় ন্যূনতম যতটুকু সংস্কার আমরা সবাইকে নিয়ে করতে পারি সেটা হোক, তারপর চাপ চলুক। একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, শেখ হাসিনা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের যদি আমরা 10, 15, 20 বছরও সময় নেই, আমার কাছে এটা বেশি সময় মনে হয় না। সব বিবেচনায় মনে হচ্ছে যে আসলে সংস্কারের বিরোধী কিন্তু রাজনৈতিক দলগুলোও নয়। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, সবার একটা প্রস্তুতি থাকে। আসলে তারা একটা রুট ম্যাপ চাচ্ছে, সময় চাচ্ছে নির্বাচনটা কবে হবে। সংকটটা আসলে এইখানে তৈরি হয়েছে, সংস্কারে কিন্তু নয়, সংস্কারে নয়, একদম একদম। এবং আমার মনে হয় এটা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ শেষ হয়ে যাবে, কারণ হলো তখন স্পষ্ট হবে। এবং আমি দলগুলোকে ধৈর্য রাখতে বলবো, কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা অন্য যে যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টা কিন্তু কনসিস্টেন্ট। উনি একদম ক্লিয়ারলি বলছেন আলোচনা করব, করে আমরা বুঝবো। এবং উনি এবার তো আরও খোলাখুলি বলে দিলেন, যদি কেউ কোনো সংস্কার মানতে রাজি না হয়, তারা এটা যদি বলে, তাহলে আমরা কোনো সংস্কার করবো না, নির্বাচন দিয়ে দিব। ফাইন, তাহলে দলগুলোর উচিত আমি মনে করি ওই সময় পর্যন্ত অপেক্ষা করা। বারবার এই সংস্কার না নির্বাচন, এই আলাপগুলো আপাতত আর দরকার নেই। এই 2 মাস একটু অপেক্ষা করলেই আসলে হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, বিএনপির মধ্যে কিছু বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে বা তারা একটু
আশঙ্কা মনে করছেন। বারবার তাদের কথায় কিন্তু এই জিনিসটা এসছে। এমনকি দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেবও এ বিষয়ে কিছু কথা বলেছেন যে নির্বাচন যত দেরি হবে তত সমস্যা তৈরি হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে গতকালকে যেটা প্রকাশ হয়েছে সেখানে স্পষ্ট বলেছেন যে নির্বাচন দ্রুত না হলে সংকট তৈরি হবে নানা ধরনের। হ্যাঁ, তবে উনি -2 এর যে পুরনো ফর্মুলা সে ব্যাপারে উনি কিন্তু খুব দৃঢ়তার সাথে বলেছেন যে বিএনপিকে কখনো মাইনাস করা যাবে না। এই আলাপটা আছে এবং আমরা দেখব যে বিএনপি খুব বেশি রাগঢাক করেনি এবং এই রাগঢাক না করার যুক্তিও আছে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এই আশঙ্কা করাটা কি যৌক্তিক? একটা প্রবাদ আছে, প্রবচন আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিএনপির তো আসলে ঘরপোড়া গরু। 1-11 সরকারের সময় -2 চেষ্টা হয়েছিল, দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল, বিএনপির সাফারার ছিল। বিএনপির দল ভেঙে রীতিমতো অন্য একটা গ্রুপ যারা ভাঙতে চেয়েছে তাদেরকে বিএনপির পুরো সক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল তাতে নিয়ন্ত্রণের জন্য। সো তার যেহেতু এই অভিজ্ঞতাটা আছে, তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই, তারা এখন আবার এই জায়গায় যখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, একটা অনির্বাচিত সরকার এবং একটা হোস্টাইল মেন্টালিটি, মানে বিএনপি শুধু দেশের মানুষের একটা বিরাট সমর্থন আছে, কিন্তু আমরা যতদূর জানি, আমি যদি খোলাখুলি কথাগুলো বলে ফেলি, ভারত বিএনপিকে খুব একটা পছন্দ করে না। বলা হয় যে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। ভারত এক তো যা চায় তাই পাচ্ছিল শেখ হাসিনার কাছে, প্লাস বিএনপিকে ঠেকাতে হবে। সো আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে খুবই প্রভাবশালী একটা দেশও টু সাম এক্সটেন্ট তাকে খুব বিরোধী না বললে অন্তত তাকে পছন্দ করে না, এইভাবে বলা যেতে পারে। অন্যদিকে দেশের ভেতরে সংস্কার নিয়ে যত আলাপ হচ্ছে, যেমন ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ এসছে, আমাদের যদি সংসদে সংখ্যানুপাতিক নির্বাচন হয় সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা হলো না। নতুন নানান সব আলোচনা আসছে, এমনকি শুধু সেটা না, বিপ্লবী সরকার তৈরি করো, এই আলাপ আছে। এবং স্টুডেন্ট যারা বাইরে আছে, সমন্বয়করা যারা সরকারে যায়নি, তারা কিন্তু এই বিপ্লবী সরকার করার কথা বলছেন। এর মধ্যে একজন খুবই সিগনিফিক্যান্ট সমন্বয়ক একদিন আমার সাথে থাকা একটা টক শোতে স্পষ্টভাবে বলছেন, আমার সাথেই ছিল শোটা, তিনি বলছিলেন আমাদের প্রধান ভুল ছিল আমরা বিপ্লবী সরকার তৈরি করিনি। সো এইটা যদি হয়, এরকম একটা সরকার যদি তৈরি হয় তাহলে সেটা কি হবে, ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন দেখবে, এই সব কিছু মিলে বিএনপি তো আসলে একটা বিপ্লবী দল না। বিএনপি বহুবার বলেছে, মির্জা ফখরুল সাহেবও বলেছেন, বিএনপি একটা বুর্জোয়া রাজনৈতিক দল, ও নির্বাচন করতে চায়, ফেয়ার নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যেতে চায়। কিন্তু এখন এই যে এত আলাপ যখন মাঠে এসছে, তাদের কনফিউজড হওয়া স্বাভাবিক না। ছাত্ররা ফর্মালি বলেছেন যে সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করতে হবে, নতুন সংবিধান লিখতে হবে। সো নতুন সংবিধান লিখে সেই সংবিধানটা কেমন হবে, কি হবে, তার মধ্যে কি থাকবে, সেই সংবিধান যেন সংবিধান সভা যদি হয়, বহু দেশে সংবিধান সভাই চলেছে 4-5 বছর, তো তাহলে নির্বাচন কবে, এরকম নানান রকম আশঙ্কা বা কনফিউশন যেহেতু মাঠে আছে, বিএনপির কিছুটা ভয়, তাদের অতীত অভিজ্ঞতার কারণে কিছুটা ভয় তারা পাওয়া অযৌক্তিক না। ধারণা করি, আশা করি যে এরকম কোনো পরিস্থিতি হলেও বিএনপি সেটাকে কমব্যাট করতে পারবে। বিএনপি 15 বছর তো এটা মোকাবেলা করেছে, কারণ আওয়ামী লীগ এই দলটি ভাঙার জন্য হেন চেষ্টা নিয়ে যেটা করতে পারেনি, কিন্তু 100% ব্যর্থ। 100% ব্যর্থ। তারা নির্বাচনের আগে, এই আমির নির্বাচনের আগে দুটো জাস্ট কোনো রকম দল তৈরি করেছিল, তৃণমূল, বিএনপি, বিএনএম। এদের মধ্যে তারা তারা ভেবেছিলেন যে বেশ কিছু লোকজন আসবে, তাদেরকে এমপি বানানোর লোভ দেখানো, কিন্তু হয় নাই, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। খুবই চমৎকারভাবে এটা কাজ করেছে। বিএনপি একটা, মানে অনেকে বলে না বিএনপি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে, ট্রু, বিএনপি তো আসলে একটা কিংস পার্টি, কিন্তু কিংস পার্টি চাইলেই কি হয়, এরশাদ তার ডাবল সময় ক্ষমতায় ছিল, পারে নাই তো। সো বিএনপি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে এই সর্বশেষ যে 15 বছরে এত অত্যাচার নিপীড়ন তো আসলে কোনোদিন কোনো বিরোধী দল ফেস করেনি। তারা সেটা ফেস করেছে এবং আমি মনে করি তারা সেই শক্তি অর্জন করেছে যে কোনো কিছু ফেস করতে পারে। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা কথা বলতো যে আমরা সব কিছু মানে সফল হয়েছি, বিএনপিকে দমন করতে পেরেছি, জামাতকে দমন করতে পেরেছি, নির্বাচন আমাদের মতো করতে পেরেছি, কিন্তু একটা কাজে আমরা ব্যর্থ হয়েছি, সেটা হলো আমরা বিএনপি ভাঙতে পারিনি। একদম ব্যর্থ হয়েছে এবং এটা অসাধারণ। মানে বিএনপির অত্যাচার নিপীড়ন, আমি প্রায় বলি আপনি বিএনপি করলে অনেক কিছু হতে পারে, আপনি খুন, মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আপনি গুম হতে পারেন। সবচেয়ে কম যেটা হতো আপনার নামে 100 মামলা 5-10টাও না, মানে 100 মামলা, 50 মামলা। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, মানে বিএনপির একজনের সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করি আপনার নামে কয়টা, ওটা নিয়ে আপনি জেল তো খাটবেনই, জেলের পর যখন জামিন পাবেন এরপর আপনি সপ্তাহে 3-4 দিন কোর্টের বারান্দায় কমপক্ষে থাকতে হবে। আমি এমন একজনকে যিনি 5 দিনই থাকেন।
তার জীবন শেষ হয়ে গেছে। এবং প্রচুর মানুষ আছে, উনি চাকরি করতে পারেন না, উনি ব্যবসা করতে পারেন না, কারণ সকালে উনি কোর্টে যান, কোনোটার সাক্ষী, কোনোটার হাজিরা, এরকম নানান কিছু এসব করতে গিয়ে। সো সেই এত কিছুর পরও একটা দল টিকে গেছে এবং শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। এটা একটা মানে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ভবিষ্যতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকবে এটা। খালেদা জিয়ার ইমেজটা কিন্তু দিন দিন আরো বাড়ছে, বিশেষ করে তার নামের আগে যে আপোষহীন শব্দটা বলা হয়, উনি কিন্তু সেটা প্রমাণ করতে পেরেছেন। খেয়াল করুন, 18 সালেও আপোষের কথা বলা হয়েছিল। 18 সালে বিএনপি নির্বাচনে গিয়েছিল কারণ আসলে তার নিবন্ধন বাতিল হয়ে যেত, উপায় ছিল না। এই নির্বাচনের আগেও এবারও তিনি জেলে ছিলেন এবং এবং উনি কিন্তু খুবই মারাত্মক অসুখে আক্রান্ত। আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যেহেতু ডাক্তার আমি জানি, বা অনেকেই জানেন, লিভার সিরোসিস আছে ওনার। এটা একটা ফেটাল ডিজিজ, আপনি যে কোনো দিন মারা যেতে পারেন। ওনার বিদেশি ট্রিটমেন্ট দরকার ছিল। ওনাকে 24-এর আগে এটা জানা যায়, ধারণা করা যায়, ওনাকে ডিল দেওয়া হয়েছিল, আমরা শুনেছি যে আপনি আপনার দলকে নিয়ে নির্বাচনে আসেন, কিছু সিটও দেওয়া হবে, আগের মতো না, আগের মতো এবার বেশি দেওয়া হবে, আপনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, সব কিছু। উনি এটা নেন নাই, মানে জীবনের ঝুঁকি নিয়েছেন। ইনফ্যাক্ট আমি আপনাকে খোলাখুলি বলি, 18 সালের নির্বাচনের আগে যদি উনি ডিল নিয়ে বিদেশে যেতেন, লিভার ট্রান্সপ্লান্ট করতেন, তখন অবস্থা তারও ভালো ছিল, ওনার ফিটনেসও ভালো ছিল। উনি এখনও বিদেশে যদি যান, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ফিটনেস আছে কিনা আমার সন্দেহ আছে। তার মানে উনি ওনার জীবনের ঝুঁকি নিয়ে, ওনার আয়ুর ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছেন। কয়টা মানুষ করবে? সুতরাং সেই 86 সাল, আপোষহীন বললে সেই 86 সাল আসবেই। সেই 86-তে আপোষকারী শেখ হাসিনা আজকে ইতিহাসের কোথায়? ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় তো যে কেউ থাকে, ক্ষমতায় তো মুগাবেও ছিল, তাই না? ক্ষমতায় বহু ইদি আমিন ক্ষমতায় ছিল, তো ক্ষমতায় থাকাই যায়। কিন্তু ইতিহাস কোন জায়গায় তাকে নিয়ে গেল আর কোথায় এই মানে খালেদা জিয়াকে নিয়ে গেল, এটা দেখবো। এবং আমরা রিসেন্ট সময় যত দিন যাচ্ছে, এবং আমি মনে করি খুব সিরিয়াসলি, আমাদের এই যে শেখ হাসিনা বিরোধী লড়াই বেগম জিয়ার জন্যই খুব গুরুত্বপূর্ণভাবে টিকে থাকতে পেরেছে। উনি 18 সালে কম্প্রোমাইজ করে 50-60টা সিট নিয়ে বিদেশে গিয়ে চলে গিয়ে ট্রিটমেন্ট নিলেন, দল থাকতো না। তার দল যে ক্রমাগত ফাইট করেছে, ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে, এটা তো আসলে আর হতো না। 24-এও এই যে চ্যালেঞ্জ, এই যে শেষ পর্যন্ত উনি যদি নির্বাচনে যেতেন, আওয়ামী লীগ লেজিটিমেসি পেয়ে যেত, আমি ডামি নির্বাচন করে যে হাসির পাত্র হলো, এগুলো কিছুই হতো না। সো দুর্দান্ত অবদান আছে তার। সেনাগঞ্জে ওনার উপস্থিতিটা কিন্তু অন্যরকম একটা মাত্রা দিয়েছে। একদম ওসব কিছু না, মানে ওনাকে ডাকা হতো না একটা পর্যায়ে, উনি তো জেলে যাওয়ার আগেও আর ডাকা হতো না, অথচ উনি একজন সেনাপ্রধানের স্ত্রী। শুধু সেটা না, আমি একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ওই অনুষ্ঠানে ইনভাইটেড হয়েছিলাম, আমি গেলাম। আমি অনেক ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কর্নেলকে দেখেছি যারা রিটায়ার্ড, ওনাদের কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর পর সেনাকুঞ্জের প্রোগ্রামে গেছে। মানে উনি মিলিটারির সার্ভিস দেয়া অফিসার, হয়তো তার পলিটিক্যাল কোনো অবস্থান আছে, থাকতে পারে, কিন্তু তাকে ডাকা হয়নি। মানে এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, অথচ ওনাদের প্রোগ্রাম, ওনার থাকার কথা ছিল, জেনারেলরাও যেতে পারেন নাই। আমি এরকম ব্যক্তিগতভাবে কয়েকজন আমাকে এই কষ্টের কথা বলেছেন। এই হয়েছিল বাংলাদেশ। ডক্টর জাহিদুর রহমান আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।